সোনু একজন ফেরিওয়ালা ছিল। ও লোকেদের পুরনো জিনিস নিয়ে বিক্রি করত। ওকে বাধ্য হয়ে এই কাজ করতে হতো। সবাই এত ভালো ভালো জামা কাপড় পরে, কে জানে কবে আমি ভালো জামা কাপড় পরতে পারবো। আমি তো শুধু সারাদিন পুরনো জিনিস বিক্রি করতে বেরিয়ে পড়ি। একদিন ও দেখে রাস্তায় আম বিক্রি হচ্ছে, যা দেখে ওর জিভে জল চলে আসে। ও দোকানদারের কাছে যায়। দাদা, একটা আম দেন না, খুব খিদে পেয়েছে। একটা আমের দাম 30 টাকা, দে 30 টাকা। আমার কাছে তো টাকা নেই। তো আমার কাছেও আম নেই, চল যা এখান থেকে। দোকানদার ওকে ধাক্কা মেরে ওখান থেকে বের করে দেয়। সোনু খিদে চোখে আমগুলো দেখে ওখান থেকে চলে যায়। যেতে যেতে ও একটা পার্কে চলে আসে। ওখানে প্রকাশ আর অনিল নামে দুজন ছেলে আম খাচ্ছিল। এ ভাই দেখ, আমার বাবা কি ভালো আম এনেছে। আরে বা, আমগুলো তো দেখতে খুব ভালো বলে মনে হচ্ছে। চল তাড়াতাড়ি বের কর, আমরা খাই। এটা কোনো সাধারণ আম না, খুবই স্পেশাল আম। অনেক দামও নিশ্চয়, অনেক দাম। আমার বাবা বাইরে থেকে আনিয়েছে। আমার আম খেতে খুব ভালো লাগে, তাই জন্য। আম খেতে তো আমারও খুব ভালো লাগে, আর ধৈর্য ধরতে পারছি না। চল তাড়াতাড়ি আম বের করে দে, খেয়ে নি। অনিল আর প্রকাশ আম খাচ্ছিলই, তখনই ওখানে সোনু চলে আসে। আর ওদের আম খেতে দেখে ওর জিভ লক লক করতে থাকে। আরে ওই ফেরিওয়ালাকে দেখ, আমাদের আম খেতে দেখে কেমন লোভ দিচ্ছে। চোখ চানাপোড়া করে কি দেখছিস? আম কখনো দেখিসনি নাকি? খাবি নাকি আম? সোনু মাথা নেড়ে হ্যাঁ বলে। ওরা ওকে আম দিতে যায়। যেই সোনু এগিয়ে আসে, ওরা আম ফিরিয়ে নেয়। আর সোনু আম নেয়ার লোভে মুখ থুবড়ে পড়ে যায়। এসেছে কোথা থেকে আম খেতে? ক্ষমতা আছে তোর? ক্ষমতা তো হাঁটুতেই নেই। কত দামি আম, এর গন্ধ শোকাও তোর উচিত না। প্রকাশ আর অনিল ওকে নিয়ে হাসাহাসি করে। সোনু কষ্ট পেয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর কাঁধে ওর বস্তা ঝুলিয়ে হাঁটতে থাকে। যেতে যেতে ও একজন সাধু মহারাজকে দেখে, যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। ও ওনাকে দেখে ওনার কাছে দৌড়ে যায়। মহারাজ, কি হয়েছে? আপনি অজ্ঞান হয়ে গেলেন কিভাবে? আমার ওনাকে জল খাওয়ানো উচিত। সোনু দৌড়ে দৌড়ে পাশের নদী থেকে জল নিয়ে আসে আর সাধু মহারাজের মুখে ছিটিয়ে দেয়। আর সাধু মহারাজের জ্ঞান ফিরে আসে। সোনুকে ওনার কাছে দেখে সাধু মহারাজ ওনাকে বলে, কে তুমি? আর এখানে কি করছো? আর আমি মাটিতে পড়ে গেলাম কিভাবে? আমার কিচ্ছু মনে নেই। সাধু বাবা, এত গরমের জন্য আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি পাশের নদী থেকে জল এনে আপনার উপর ছিটিয়ে দিলাম আর খাওয়ালাম, তার জন্য আপনার জ্ঞান ফিরে এলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবু, যে তুমি আমার সেবা করেছ। মহারাজ, এটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু তোমার এত হতাশ মনে হচ্ছে কেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? সোনু সাধুকে সব কথা বলে দেয় আর নিজের আম খাওয়ার ইচ্ছা ওনাকে জানায়। সাধু সোনুর কথা শুনে ওকে আশ্বাস দেয় আর বলে, সোনু, তুমি আমাকে সাহায্য করেছ। আমি তোমার এই কমণ্ডলটা দিচ্ছি, এতে আমরস বেরোবে। তুমি ওটা যতবার উল্টাবে ততবার আমরস পাবে। এখন তুমি যতবার চাইবে আর যত চাইবে আমরস খেতে পারবে। সাধু সোনুকে কমণ্ডল দিয়ে দেয়। কমণ্ডল সোনু খুব খুশি হয়ে যায় আর ইচ্ছা মতো আমরস খেতে থাকে। ওর সঙ্গে সঙ্গে ও আরো গরিব লোকদেরও আমরস খাওয়ায়, যারা আমরস খাওয়ার সামর্থ্য ছিল না। একদিন যখন সোনু কমণ্ডল থেকে আমরস বের করে খাচ্ছিল আর ওর বন্ধুদের খাওয়াচ্ছিল, তখন অনিল আর প্রকাশ ওকে দেখে। প্রকাশ, এটা তো ওই ছেলেটা তাই না, যাকে আমরা আম খেতে দিইনি আর ওকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম? ও তো সেই ফেরিওয়ালা তাই না? হ্যাঁ ওই তো, কিন্তু ও তো ফেরিওয়ালা ছিল। ওর কাছে এত দামি আমরস কোথা থেকে আসছে? আর এত আমরস যে আরো বাকি বাচ্চাদেরও খাওয়াচ্ছে,
এটা তো জানতে হবে ভাই। অনিল আর প্রকাশ লুকিয়ে লুকিয়ে দেখে আর কামণ্ডলের আমরস সে রহস্য জেনে যায়। আচ্ছা, তো ওর আমরসের এটাই রহস্য। ওই কমণ্ডলটা আমরা চুরি করে নেব, আর তারপর দেখব এই আমরস কিভাবে খায়। অনিল আর প্রকাশ সোনুর চোখে আড়ালে ওই কথাগুলো চুরি করে নেয় আর পাহাড়ে গিয়ে লুকিয়ে পড়ে। ওখানে ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগে যে কে ওই কমণ্ডল থেকে আমরস বের করবে। এই প্রকাশ, এই কমণ্ডলটা দে, আমরস বের করে খায়। আমি কেন কমণ্ডল দেবো? আমার হাতে যখন কমণ্ডল আছে তাহলে আমরস তো আমিই খাবো। না না না, কমণ্ডল থেকে তো আমরস আমি বের করে খাবো। সাহস থাকলে আমার থেকে নিয়ে দেখা। আমরসের কমণ্ডল আমার কাছে আছে, আর কমণ্ডল চুরি করার জন্য বেশি খেটেছিলাম, তাই কমণ্ডল আমরস আমার। আমি তোকে একটুখানি দিয়ে দেবো খুনি। প্রকাশ আর অনিল ওই কমণ্ডল নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। তখনই কমণ্ডল ওদের হাত থেকে পড়ে যায় আর আমরস বাইরে বেরিয়ে যেতে থাকে। যতবার ওটা পাহাড়ে ধাক্কা খায় ততবার কমণ্ডল থেকে আমরস বেরোতে থাকে, যার জন্য ওখানে বন্যা হয়ে যায়। আমি বলেছিলাম না কমণ্ডল আমাকে দিয়ে দে, আমি ওটা থেকে ভালোভাবে আমরস বের করে নিতাম, কিন্তু তুই তো আমার কথা শুনিসই না। এখন যতবার এটা পাহাড়ে ধাক্কা খাবে ততবার এটা থেকে রস বেশি বেশি আমরস বেরোবে। এইভাবে যদি বেরোতে থাকে তাহলে আমরসে বন্যা হয়ে যাবে। আমি কিভাবে জানবো যে এটা জাদু এত হবে যে বন্যা হওয়ার মতো পরিস্থিতি হবে? আস্তে আস্তে পুরো গ্রাম আমরসের মধ্যে ডুবে যায়। সবাইকে ওই আমরসে সাঁতার কাটতে দেখা যায়। সবার বাড়িতে আমরস ঢুকে যায়। যখনই সোনু আমরসের বন্যার কথা জানতে পারে, ও ওই কমণ্ডলকে খুঁজতে বেরিয়ে পড়ে। ও বন্যায় ভেসে থাকা কমণ্ডলের কাছে পৌঁছে যায়। এই কমণ্ডলের আমরসে তো বন্যা হয়ে গেছে। যেভাবেই হোক এই বন্যাকে আমার ঠিক করতেই হবে, নয়তো সবকিছু তছনছ হয়ে যাবে। সোনু ওই কমণ্ডল নিজের হাতে নেয় আর কমণ্ডলকে বলে, কমণ্ডল কমণ্ডল, এই আমরসকে নিজের ভেতরে আবার ঢুকিয়ে নাও। যদি তুমি এইভাবে আমরস বের করতে থাকো তাহলে পুরো দুনিয়ায় এই আমরসে ডুবে যাবে। আমি তোমায় অনুরোধ করছি, এই আমরস তুমি নিজের ভেতরে ঢুকিয়ে নাও। কমণ্ডল সব আমরস ওর ভেতরে ঢুকিয়ে নেয় আর আবার সবকিছু আগের মতন হয়ে যায়। তারপর সোনু ওই কমণ্ডল নিয়ে ওই সাধু মহারাজের কাছে যায়। সাধু মহারাজ, এই কমণ্ডলের আর কোনো দরকার নেই। এই কমণ্ডলের জন্য তো আমরসের বন্যা হয়ে গিয়েছিল। আমার তো শুধু একটুখানি আমরস চাই। আমি চাই না আর এই কমণ্ডলের আমরস থেকে আরো কোনো বিপদ হোক। তাহলে তুমি কি চাও সেটা বলো। সাধু মহারাজ, আমি আপনাকে এই কমণ্ডল ফেরত দিতে চাই। আপনি এই আমরসের কমণ্ডল ফেরত নিয়ে নিন, যাতে আর কোনো বিপদ না হয়। ঠিক আছে, এই কমণ্ডল তো আমি ফেরত নিয়ে নিচ্ছি, কিন্তু হ্যাঁ, যখনই তোমার আমরস খাওয়ার ইচ্ছে হবে তুমি আমার কাছে চলে এসো। আমি এই কমণ্ডল দিয়ে তোমার পেট ভরে আমরস খাইয়ে দেবো। আচ্ছা মহারাজ, যখন আমার আমরস খাওয়ার ইচ্ছা হবে আপনার কাছেই চলে আসব, কিন্তু এখন এই কমণ্ডল থেকে আমরস বেরোবে না, কারণ কোনো জিনিসই বেশি ভালো না। এক না একদিন বেশি জিনিস খাওয়ার জন্য আমরা মুশকিলে পড়ে যাই। যতটা আছে ততটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। তুমি একদম ঠিক বলেছ। লোভ খুবই খারাপ জিনিস। লোভে পড়েই অনিল আর প্রকাশ সেই কমণ্ডল চুরি করেছিল, যে কারণে বিপদ এসে গেল। সাধুকে প্রণাম করে সোনু ওখান থেকে চলে যায় আর আবার ওর ফেরিওয়ালার কাজ শুরু করে দেয়। এখন ওর কোনো কিছু খাওয়ার ইচ্ছে হলে ও সাধু মহারাজের কাছে চলে যেত। উনি ওনার শক্তি দিয়ে ওকে ওই জিনিসটা দিয়ে দিত, কিন্তু ও কখনো লোভ করত না, কারণ ও লোভের ফল ভুগেছিল। ওদিকে অনিল আর প্রকাশও ভুল বুঝতে পারে, আর ওরা আর কোনো গরিবকে বিরক্ত করে না আর কখনো লোভও করে না। শ্রীধর একজন ডাব বিক্রেতা ছিল।
ও গলি গলি ঘুরে ডাব বিক্রি করত। ডাব নেবেন? ডাব? ডাব বিক্রি করে ওর যা লাভ হতো তাও ও 2 ভাগে ভাগ করে রাখত। বাড়ি ফিরে ও সব টাকা তার স্ত্রীর হাতে দিয়ে দিত। এটা সংসার খরচের জন্য আর এটা কার্তিকের কলেজের জন্য। খুব ভালো কথা, আমি এই কলেজের টাকা আলাদা রেখে দেব। ঠিক আছে। আর মিনা ওই টাকা ভাঁড়ে ফেলে দিল। আচ্ছা, তোমার জ্বর কেমন আছে গো? কাল রাতে তো তোমার গা গরম ছিল। জ্বর সেরে গেছে? দেখো, আমি একদম ঠিক আছি। খুব ভালো কথা। সামনের মাসে আবার শিবার কলেজের ভর্তি আছে, তার আগে আমাকে আর একটু টাকা জমাতে হবে গো। তুমি চিন্তা করো না, সব কিছু হয়ে যাবে, কিন্তু তুমি নিজের খেয়াল রাখো। আজকাল তোমার শরীরটা কিন্তু ঠিক লাগছে না। তুমি চিন্তা করো না, আমার বয়স হয়েছে, শরীর একটু একটু খারাপ তো হবেই। হ্যাঁ, সে তো হবেই, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষের নিজের খেয়ালও রাখা দরকার। তুমি আছো তো আমার শরীরের খেয়াল রাখার জন্য। বড় বড় কথা বলা কেউ তোমার থেকে শিখুক। তখনই কার্তিক ঘরে ঢুকলো। এসে গেছো বাবা? কেমন ছিল আজকের দিনটা? খুব ভালো বাবা, আমার টিচার খুব ভালো, হেসে খেলে আমাদের পড়ান। আজ খুব মজা হয়েছে পড়ার সময়। এইভাবে মন দিয়ে পড়া করো, বুঝলে? আর একদিন খুব বড় মানুষ হয়ে যাবে। নিশ্চয়ই বাবা। তুমি এমনিতেই ওর পড়াশোনার জন্য এত কিছু করছো, ওর কপালে যা আছে তাই তো হবে। ভগবান তোকে অনেক কিছু দিন। মিনা আর শ্রীধর তাদের ছেলে শিবাকে অনেক আশীর্বাদ দিল আর আশা করলো যে তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। কিন্তু ওরা কি করে জানবে যে ওদের সুখী জীবনে দুঃখের আগমন ঘটে গেছে। রাতে শুয়ে শ্রীধর জোরে জোরে কাশতে লাগলো। ওর কাশির আওয়াজে মিনা আর শিবারও ঘুম ভেঙে গেল। শ্রীধর এতই কাশছিল যে ও শ্বাস নিতে পারছিল না। মা, আমাদের বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। শিবা অটো নিয়ে এলো। মিনা আর শিবা শ্রীধরকে অটো করে হাসপাতালে নিয়ে গেল। সেখানে ডাক্তার শ্রীধরকে পরীক্ষা করে নিল। শ্রীধর একটা ইনজেকশন দিলেন আর শ্রীধর আরামে ঘুমিয়ে পড়ল। বাবার কি হয়েছে এখন কিছু বলতে পারছি না। আমি কিছু টেস্ট লিখে দিয়েছি, কাল সকালে এগুলো হলে তারপর বলতে পারবো ওনার ঠিক কি হয়েছে। ঠিক আছে। শিবা আর মিনা এটা ভেবে খুব খুশি ছিল যে শ্রীধর একদম ঠিক আছে, ওর কাশি থেমে গেছে আর ও আরামে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ডাক্তার শ্রীধরের গলায় কিছু টেস্ট করলো। ওর গলায় কিছু ঘা ছিল। ডাক্তার শিবা আর মিনাকে তার কেবিনে ডেকে পাঠালেন। আপনার স্বামীর থ্রোট ক্যান্সার হয়েছে। কিন্তু কি করে? ও তো পান বিড়ি সিগারেট কিছুই খেত না। কি করে সেটা তো আমার জানা নেই, কিন্তু এটা কনফার্ম যে ওনার গলায় ক্যান্সার হয়েছে। একবার আমাদের কি করা উচিত ডাক্তারবাবু? যত তাড়াতাড়ি সম্ভব ওনার ওষুধ চালু করে দিতে হবে। আর কিছু দিনের জন্য যদি উনি বাড়িতে বিশ্রাম নেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমরা কি বাবাকে বাড়িতে নিয়ে যেতে পারি? হ্যাঁ, আমাদের সব পরীক্ষা নিরীক্ষা করা হয়ে গেছে। ঠিক আছে। শিবা আর মিনা শ্রীধরকে বাড়িতে নিয়ে এলো। শ্রীধর তো এই চিন্তা করে করে হাঁপিয়ে গেল যে ওর ওষুধের খরচা কোথা থেকে আসবে। বাবা, কিছুদিনের জন্য আমি ডাব বিক্রি করব, কিন্তু তোর পড়াশুনো? তুমি চিন্তা করো না বাবা, আমি ঠেলা আর পড়া দুটোই সামলে নেব। হ্যাঁ, এটাই হবে। ঠিক আছে। পরের দিন শিবা রাস্তায় ডাব হাতে গাড়ি নিয়ে বের হলো। ডাব ডাব। কিছু লোক শিবার কাছ থেকে ডাব কিনতে লাগলো। শিবা ডাবে ঠেলা নিয়ে 5 স্টার হোটেলের বাইরে এলো। ডাব ডাব। হোটেলের একজন ওয়েটার সেখানে ছিল। ভাই, 10টা ডাব দিয়ে দাও তো, কোনোটারই মুখটা কেটো না। ঠিক আছে। শিবা ওই ওয়েটারকে 10টা শ্বাসওয়ালা ডাব দিল আর টাকা নিয়ে নিল। একসাথে 10টা ডাব বিক্রি হয়ে শিবা খুব খুশি ছিল।
পরের দিন শিবা ডাব বিক্রি করতে করতে 5 স্টার হোটেলের বাইরে এলো আর ওর হাঁক শুনে ওয়েটার চলে এলো। আজ 20টা শাঁসওয়ালা ডাব চাই। খুব ভালো কথা। শিবা একটা বস্তায় 20টা শাঁসওয়ালা ডাব দিয়ে দিল আর নিজে টাকা নিয়ে নিল। এই নিয়ম আরো বেশি কিছুদিন চলতে থাকলো। একদিন শিবা ওয়েটারকে জিজ্ঞাসা করলো, ভাই, এই শাঁসওয়ালা ডাব নিয়ে তুমি কি করো? কোকোনাট শেক বানিয়ে বিক্রি করি। আমাদের কাস্টমারদের কাছে এই কোকোনাট শেকের খুবই ডিমান্ড। খুব ভালো কথা। সন্ধেবেলায় শিবা বাড়ি ফিরল আর তার বন্ধুর কাছে গেল। ওর বন্ধুর কাছে মোবাইল ফোন ছিল। আরে ভাই, তুই আমাকে একটু সাহায্য করবি? আরে বল না, এই কোকোনাট শেক কি সেটা সার্চ করে আমাকে একটু বল না। ঠিক আছে। ওর বন্ধু কোকোনাট শেকের একটা ভিডিও প্লে করলো। শিবা সেই ভিডিওটা দেখলো। ও বুঝে গেল কোকোনাট শেক বানানো হয় কিভাবে। শিবা আর বন্ধুকে ধন্যবাদ জানালো আর বাড়ি ফিরে এলো। বাবা, আমি ডাবের বদলে নারকেলের শেক বানিয়ে বিক্রি করতে চাই। তার মানে? শিবা শ্রীধরকে জানালো যে কোকোনাট শেক কিভাবে বানানো হয়। বাবা, এটা খুবই সোজা আর খুব ভালো দামেও বিক্রি করা যাবে। আমি একটা ডাবের জন্য 30 টাকা পাই, কিন্তু একটা কোকোনাট শেক 100 টাকায় পাওয়া যায়। কি তুই এটা বিক্রি করতে পারবি? চেষ্টা তো করতেই হবে। ঠিক আছে, আমি সকালে কলেজে যাব আর সন্ধ্যাবেলায় কোকোনাট শেক বিক্রি করব। এতে বেশ কিছু টাকাও পাওয়া যাবে। ঠিক আছে। কিছুদিন পর শ্রীধরের শরীর সুস্থ হয়ে গেল। ও ডাব বিক্রি করতে বের হলো আর শিবা কলেজ চলে গেল। সন্ধেবেলায় শিবা কলেজ থেকে ফিরে তার কোকোনাট শেকের ব্যবসা করত। এটা তুমি কি বিক্রি করছো? কোকোনাট শেক? সেটা আবার কি? শাঁসওয়ালা ডাবের শেক, হেলদি অ্যান্ড টেস্টি। ঠিক আছে, একটা দিয়ে দাও। শিবা ওই ভদ্রলোককে একটা ডাব দিয়ে শেক বানিয়ে দিল। খুব ভালো। ওই ভদ্রলোকের পর আর মাত্র একজনই শিবার ঠেলায় এলো। এত ঘন্টায় মাত্র 2টো কোকোনাট শেক বিক্রি হলো। আমায় আরো কিছু করতে হবে। শিবা হতাশ হয়ে বাড়ি ফিরল। ও ভাবতে লাগলো যে ওর আর কি করতে পারে। বাবা, আরো অন্য কিছু একটা করতে হবে, কিন্তু কি, যাতে লোকে আকৃষ্ট হয়। তুমি লেবু জলওয়ালাকে দেখেছো? গ্লাস জোরে জোরে ঢালা উপর করে ও মেশাতে থাকে, সব কিছু করে। সব লোকেরা যাতে ওর উপর নজর রাখে। হ্যাঁ, তুমিও একটা চেষ্টা করতে পারো। শিবা ভাবতে লাগলো যে ওই কোকোনাট শেকের সাথে ও আর কি কি করতে পারে। আর ফাইনালি ওর আইডিয়া পেয়ে গেল। পরের দিন সন্ধ্যায় যখন শিবা তার কোকোনাট শেকের ঠেলা খুলল, ও লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ডাবটা ছুড়ল। ও ডাবের থেকে জল বার করে তার মধ্যে ক্রিম ঢালতে লাগলো। ক্রিমের একটা ধারা পড়তে লাগলো, যা দেখে আশেপাশের লোক অবাক হয়ে গেল। আমাকে একটা কোকোনাট শেক দাও। আমাকেও দাও। ওর কায়দা দেখে লোক ওর থেকে কোকোনাট শেক কিনতে লাগলো। 2 ঘন্টার মধ্যে শিবার সব ডাব শেষ হয়ে গেল। আরো রোজগার তো খুবই ভালো হলো। ও আনন্দে বাড়ি ফিরল আর ওর এই খুশির খবর বাবা মাকে জানালো। যদি এই রকম চলতে থাকে তাহলে তোমার আর কাজ করার কোনো দরকার নেই। সবকিছু আমি সামলে নেব। তোমার চিকিৎসাও খুব ভালো হয়ে যাবে বাবা। ভগবান করুক যেন তুই সফল হোস। খুব তাড়াতাড়ি শিবা বিখ্যাত হয়ে গেল। শিবার স্পেশাল কোকোনাট শেক খাবার জন্য দূর দূরান্ত থেকে লোক আসতো আর শিবার পরিবারের পয়সারও কোনো অভাব রইল না। শ্রীধরের খুব ভালো করে চিকিৎসা হলো। বাড়িতে সব রকম সুখ সুবিধা ছিল আর শিবা কলেজেও যেতে থাকলো। আর এই সব কিছু হলো শিবার স্পেশাল কোকোনাট শেকের দৌলতেই। একটা ছোট আইডিয়া শিবার পরিবারের জীবন বদলে দিল। অশ্বিনীর পরিবার কর্ণাটকে থাকতো। অশ্বিনীর বাবা নায়ার আঙ্গুরের ক্ষেত ছিল।
শুনছো, আমি আশ্বিনকে নিয়ে মন্দিরে যাচ্ছি, জল খাবার নিজে বানিয়ে খেয়ে নিও। না, অশ্বিন তোমার সাথে মন্দিরে যাবে না। ও আমার সঙ্গে খেতে যাবে, জমিতে কাজ করতে, কাজই ওর পুজো। কি বাবা অশ্বিন, তুমি বলো, কোথায় যাবে তুমি? তোমার সাথে বাবা। তুমি নিজের ছেলেকে নিজের মতো করে দিয়েছো, সব সময় কাজ আর কাজ। পরের মাসে আশ্বিনীর জন্মদিন, এই মাসে ক্ষেতের সব কাজ সেরে ফেলবে। আশ্বিন আর নায়ার দুপুর পর্যন্ত খেতে কাজ করছিল। ওরা আঙ্গুরের ক্ষেতে জল দিল, কীটনাশক ছড়ালো। যখন ওদের খিদে পায় তখন ওরা আলু পুড়িয়ে খায়। বাবা, আমার সব বন্ধুরা শহরে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় বাবা। আমাদের গ্রামের লোকজনও যারা শহরে পড়ে তাদের সম্মান দেয়। তাহলে আমারও কি শহরে গিয়ে ওই কোর্সটা করা উচিত বাবা? আমার বন্ধুরা করছে। বাবা, সফল ব্যক্তি সে নয় যে অন্যের নজরে বড় হয়ে ওঠে। সফল ব্যক্তি সে যে হয় ওদের নজরে ওপরে ওঠে। তোমার মন যা করতে চায় তুমি তাই করো। সবাই যে রাস্তায় দৌড়াচ্ছে সেই রাস্তায় দৌড়ানো কোনো মতেই ভালো কাজ নয়। তখনই রানা ওখানে এসে পৌঁছায়। রানা গ্রাম প্রধানের জামাই ছিল আর মনে মনে নায়ারকে খুব হিংসে করত। একেবারে ঠিক বলেছো নায়ের ভাই, যে আমাদের মন করে সেটাই করা উচিত। লোকেরা যা বলছে সেটা একেবারেই করা উচিত না। কি বলো অশ্বিন, তুমি যদি একবার বলো তোমার বিয়ে করিয়ে দিতে পারি। না, এত তাড়াতাড়ি নয়, বিয়ে সঠিক বয়সে হওয়া উচিত। যদিও শহরে গিয়ে পড়াশোনা না করতে চায় তাহলে এখানে বসে জমি জায়গা নিয়ে পড়াশোনা করবে। তোমারও তো ছেলে আছে রানা, তাহলে ওর বিয়ে দিচ্ছ না কেন? 1 বছর পরে রানা তার ছেলেকে পড়াশোনা করতে শহরে পাঠিয়ে দিল আর আশ্বিন গ্রামের থেকেই পড়াশোনা করলো। বাবা, আমি তোমার মতো মেহনতি আর কর্মশীল হতে চাই বাবা, আর নিজের আঙুরের ক্ষেত সামলাবো। আশ্বিন নিজের বাবার থেকে ক্ষেত চাষ করা সম্পর্কে প্র্যাকটিক্যাল শিক্ষা নিল, তার নিজের কলেজে টপ করলো। ওদিকে রানার ছেলে শহরে অনেক টাকা নষ্ট করে ফেল করে বাড়িতে ফিরে এলো। রানা তার ছেলেকে বকতে শুরু করলো। সেই সময় আশ্বিনের মা রানার বাড়িতে মিষ্টি নিয়ে আসে। আমার ছেলে গ্রামের কলেজে টপ করেছে, তার জন্য মিষ্টি দিতে এসেছি। খুব খুশির খবর বৌদি। সামনে তো রানার মিষ্টির কথা বলতেই হয়, কিন্তু মনে মনে রানার হৃদয় জ্বলতে থাকে। দেখেছিস ছেলে টপ হওয়ার জন্য কত খুশি ওরা। এবার আমি কি করি দেখ, আমি আমার মনের কথা শুনবো, এদের খুশি দুঃখে বদলে দেবো। রানা সেদিন রাতে রাগের চোটে একটা রোলার ভাড়া করে আর নায়াবের ক্ষেতে চালিয়ে দেয়। এইভাবে একের পর এক আঙুরের ক্ষেত ও নষ্ট করে ফেললো। এবার হবে আসল মজা, যখন নায়ার নিজের আঙুরের চাটনি দেখতে পাবে। পরের দিন নায়ার খেতে গিয়ে দেখতে পেল সব আঙুরের ফসল কেউ পিষে শেষ করে দিয়েছে। এমন ভয়ঙ্কর ক্ষতি দেখে নায়ারের হার্ট অ্যাটাক হয়ে গেল আর নায়ার মারা গেল। বাবা চলে যাওয়াতে আশ্বিন খুব নিরাশ হয়ে পড়ে আর শুধু নিজের ধ্বংস হয়ে যাওয়া ক্ষেতের দিকে তাকিয়ে থাকতো। একদিন আশ্বিনের এক শিক্ষক ওর সাথে দেখা করতে আসে। আমি আমার এক বন্ধুকে চিনি যে আঙুর থেকে বিয়ার বানায়, হতে পারে এই পিষে যে আঙুর ওর কাজে আসে। শিক্ষকের সেই বন্ধু আশ্বিনকে ভালো দাম দিল আর আশ্বিনকে বলল, ঘাবড়িও না, এই আঙুর একেবারেই বাতিল হবে না, কারণ এই আঙুর দিয়ে বিয়ার বানানো সম্ভব। বিয়ার বানাতে হলে আঙুর পিষতে হয়, আর তোমার ক্ষেতের আঙুর আগে থেকে পিষ্ট আছে। বিয়ার বানানো সেই লোক আশ্বিনকে ভালো দাম দিল আর সে আশ্বিনের সাথে একটা চুক্তি সই করলো, যাতে লেখা ছিল সামনের 10 বছরে সে আশ্বিনের ক্ষেতের আঙুর কিনে নেবে। টাকা হাতে আসতেই আশ্বিন আঙুর ক্ষেতে চারদিকে তার লাগিয়ে দিল আর তাতে বিদ্যুৎ প্রবাহ চালু করে দিল, কারণ আশ্বিন জানতো যে আগেরবার যে ক্ষেত নষ্ট করেছিল সে এবারও করতে পারত।
এই অশ্বিন বড় বোকা, বিদ্যুতের তার লাগিয়ে কিন্তু এগুলোর মধ্যে এত ফাঁক আছে যে এই ফাঁক গলে আমি সহজেই খেতে ঢুকে যেতে পারবো। আর এবার ফসল নষ্ট করব না, বরং ফসলে পোকা ধরিয়ে দেব। রানা রাতে খুব সাবধানে বিদ্যুতের তারে ফাঁক দিয়ে খেতে ঢুকতে লাগলো। ও খেতে প্রায় ঢুকেই গেছে, এমন সময় ওর পায়ের আঙ্গুলে আস্ত বিদ্যুতের তার ছুঁয়ে যায়। তারপর ও সঙ্গে সঙ্গে কারেন্ট লেগে মারা গেল। অনেক দিন আগের কথা। সুনীল নামের একজন ব্যক্তি মিরপুর গ্রামে থাকত। ওর সেলুন ছিল। ওর বাড়িতে ওর স্ত্রী কুসুম আর ওর ছেলে রাহুল থাকত। ওর দোকানটা ছিল পূর্বপুরুষের আমলের, কারণ ওর দাদু ঠাকুরদাও নাপিতের কাজও করত। ওর দোকানে অনেক দূর দূর থেকে লোক আসত আর ওর প্রশংসাও করত। আরে বাহ ভাই, তোমার হাতে তো জাদু আছে, জাদু। গ্রাহকদের কাছ থেকে প্রশংসা শুনতে সুনীলের খুব ভালো লাগতো। কিন্তু একদিন হঠাৎ হার্ট অ্যাটাকে সুনীল মারা যায়। ওর বাড়িতে ওর ছেলেই ছিল যে দোকানটা সামলাতে পারত। কিন্তু রাহুল নাপিতের কাজ ভালো লাগতো না। কিন্তু কুসুম ভাবত রাহুল ওর বাবার দোকানটা সামলাতে পারবে। বাবা, তোর এখন বাবার দোকানটাকে সামলানো উচিত। আর কতদিন এইভাবে ঘরে বসে থাকবি? এটা তো পূর্বপুরুষের আমলের দোকান। রাহুল ওর বাড়ির পরিস্থিতি দেখে ওর মায়ের কথা মেনে নেয় আর তার বাবার দোকান সামলাতে শুরু করে। কিন্তু রাহুলের মা যেমন ভাবছিল সেরকম হলো না। সুনীলের মারা যাবার পর লোকজন ওর দোকানে আসাই বন্ধ করে দিয়েছিল। শুধু কয়েকজন চেনাশোনা লোকজনই রাহুলের কাছে কাটিং করাতে আসতো। আর আস্তে আস্তে ওরাও আসা বন্ধ করে দিল, কারণ রাহুল নিজের বাবার মতো কাটিং করতে পারত না। এসব দেখে রাহুল খুব চিন্তায় পড়ে গেল। ওদের সংসারও ভালো মতো চলছিল না। মা, আমি তোমাকে বলেছিলাম না আমার দ্বারা এসব হবে না। এখন আমার অন্য কিছু করতে হবে, আমি বাবার দোকান সামলাতে পারবো না। না বাবা, এরকম বলে না। ভগবানের ওপর বিশ্বাস রাখো, উনি একদিন সব ঠিক করে দেবেন। ভগবান একদিন সত্যি ওদের কথা শুনল। কুসুম সুনীলের আলমারি পরিষ্কার করছিল, তখনই ও কাপড়ের মাঝখানে একটা বাক্স দেখতে পেল, যাতে একটা চিঠি লেখা ছিল। কুসুম ওই বাক্সে লাগানো চিঠিটা পড়ে। চিঠিতে লেখা ছিল, এই বাক্সের ভেতরে একটা ক্যাঁচি আছে, যেটা কোনো সাধারণ ক্যাঁচি নয়, এটা একটা জাদুই কাঁচি। কাঁচিটা ধরলে ও নিজেই চুল কাটতে শুরু করে। যেই কুসুম বাক্সটাকে খোলে, দেখে যে বাক্সের ভেতরে যে ক্যাঁচিটা রাখা ছিল সেটা খুব চকচক করছে। ক্যাঁচিটা দেখে কুসুম রাহুলকে বলল, রাহুল বাবা, তাড়াতাড়ি এসো, আমি কি পেয়েছি দেখো। রাহুল তার মায়ের ডাক শুনে তার কাছে চলে আসে। কি হয়েছে মা, এত জোরে জোরে কেন ডাকছো? কুসুম রাহুলকে চিঠিতে লেখা সব কথা বলে। এটা দেখে রাহুল খুব খুশি হয়ে যায়। মা, এখন কি আমি বাবার মতো চুল কাটাতে পারবো? হ্যাঁ বাবা, তুই কাল থেকে এই কাঁচি দিয়েই চুল কাটবি। পরের দিন যখন রাহুল কাঁচি দিয়েই লোকজনের চুল কাটা শুরু করে, আর তাই হলো যা চিঠিতে লেখা ছিল। যেই রাহুল ওই কাঁচিটা ধরে, তখনই ওই জাদুই কাঁচি লোকজনের চুল কাটতে শুরু করে দেয়। লোকজনেরা এত ভালো কাটিং দেখে অন্য লোকেরাও রাহুলের দোকানে আসতে শুরু করে দেয়। আরে ভাই, তুমি জানো রাহুল তোর বাবার থেকেও ভালো কাটিং করে, তোমারও ওখান থেকে চুল কাটানো উচিত। আস্তে আস্তে রাহুল ওর বাবার থেকেও বেশি নাম করে ফেলে। ওর দোকানে এখন অনেক দূর দূর থেকে লোকজন আসতো। আর কিছুদিনের মধ্যেই ও একটা নতুন বাড়িও কিনে ফেলে। রাহুল কখনো ওই জাদুই কাঁচিটা ওর কাছ থেকে দূরে সরিয়ে রাখত না। কুসুম এইসব দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু জাদুই কাঁচির ওপর সম্পূর্ণ ভরসা করাটা ঠিক হয় না মনে হচ্ছিল, আর সেই কারণেই কুসুম সবসময় চিন্তায় থাকত। বাবা, এই জাদুই কাঁচুর ওপর সবসময় ভরসা করে থাকাটা ঠিক না। কিন্তু রাহুল ওর মায়ের কথা কানে নিত না। আর তারপর সেটাই হলো যেটা রাহুলের মায়ের ভয় ছিল। একদিন ঘর পরিষ্কার করার সময়
কুসুমের হাত থেকে কাঁচিটা পড়ে ভেঙে যায়। এটা দেখে রাহুল ওর মায়ের ওপর প্রচণ্ড রেগে যায়। তখনও ভয় পাচ্ছিল যে আগের মতো গ্রাহকরা আর ওর দোকানে আসবে না। আর তাই হলো। আস্তে আস্তে গ্রাহকদের সংখ্যা কমতে লাগলো। ও এখন বুঝতে পারছিল না। মা, তুমি এটা কি করে দিলে? আগের মতো গ্রাহকরা দোকানে আসা বন্ধ করে দিয়েছে। বাবা, আমি স্বীকার করছি যে আমি ভুল করে ফেলেছি, কিন্তু এই জাদুই কাঁচিটার ওপর তোর বেশি ভরসা করা উচিত হয়নি। আমি তোকে বুঝিয়েও ছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনতিস না। তুই চিন্তা করিস না, তুই শুধু মনোযোগ দিয়ে নিজের কাজ করে যা। তারপর দেখবি আগের মতো তোর দোকানে আবার লোকজনের ভিড় হবে। তারপর আর কি, রাহুল মনোযোগ দিয়ে নিজের পরিশ্রমে লোকজনের চুল কাটিং শুরু করে, আর আস্তে আস্তে আবার আগের মতো পরিচিতি হয়ে যায়।